প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল আইডিয়াল ইংলিশ টিচার, এই চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্রথম হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করে দেবে। আর লাইক করবে, শেয়ার করবে এবং যদি কারো কোনো সমস্যা হয় বা যদি কারো কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আশা করি তোমরা প্রত্যেকে বাড়িতে আমার এই গ্রামারগুলো তোমরা প্র্যাকটিস করছো। প্রথমে প্রত্যেকে এই গ্রামারগুলো খাতায় লিখে নেবে, খাতায় লিখে বারবার হোম টাস্কের খাতায় প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিও চালিয়ে আবার প্র্যাকটিস করবে। ক্লিয়ার? তাহলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান ওখানেই তোমরা পেয়ে যাবে। আজকে মাধ্যমিক গ্রামার প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করব। মাধ্যমিক ইংলিশ গ্রামার প্র্যাকটিস 5, মাধ্যমিক ইংলিশ গ্রামার প্র্যাকটিস সেট 5। The teacher delivered a lecture to a group of students. Voice change. দেখো, the teacher delivered a lecture to a group of students. ক্লিয়ার? কি করতে হবে? ভয়েস চেঞ্জ। ইন কেস অফ ভয়েস চেঞ্জ আমি বলেছিলাম প্রথমে তোমাদের জানতে হবে হোয়াট টাইপ অফ সেন্টেন্স অ্যান্ড হুইচ ভয়েস। হোয়াট টাইপ অফ সেন্টেন্স অ্যান্ড হুইচ ভয়েস, অর্থাৎ টাইপ অফ সেন্টেন্স। দেখো, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দি টিচার। ক্লিয়ার? তাহলে বাক্যের প্রথমে কি রয়েছে? সাবজেক্ট ডেলিভার্ড। কে? হু ডেলিভার্ড? দি টিচার ডেলিভার্ড। তাহলে সাবজেক্ট রয়েছে, দেয়ার ইজ আ সাবজেক্ট and at the end of the sentence there is a full stop. Clear? So it is an assertive sentence. এটা assertive বাক্য বা assertive sentence. Clear? The type of sentence আমরা পেয়ে গেলাম assertive sentence. Which voice? Active or passive? Is it active or passive? The teacher delivered. দেখো, এখানে সাবজেক্ট অর্থাৎ দি টিচার ডেলিভারের কাজটি সরাসরি করছে, অর্থাৎ কর্তা যখন ভার্বের কাজটি সরাসরি সম্পন্ন করে, নিজে সম্পন্ন করে, তখন তাহাকে কি ভয়েস বলা হয়? অ্যাক্টিভ ভয়েস। দি সেন্টেন্স ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমাদের একেবারে সহজ হয়ে গেল। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ প্রথমে আমাদের কি খুঁজে বের করতে হবে? উই হ্যাভ টু ফাইন্ড আউট অবজেক্ট ফ্রম দি সেন্টেন্স। ফার্স্ট অবজেক্ট। আর আমি বলেছিলাম ফাইনাইট ভার্বের পরে অবজেক্ট থাকে। ক্লিয়ার? অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আমরা ডাইরেক্টলি পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। ডেলিভার্ড, কি ডেলিভার্ড করেছিল? কি প্রদান করেছিল? আর লেকচার। আর লেকচারটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? একটা বক্তব্য প্রদান করেছিল। তাহলে দি টিচার ডেলিভার্ড আ লেকচার। তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। নো প্রবলেম, আর আমাদের কোনো সমস্যা নেই। এবার ভেরি ইজিলি আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে আমাদের প্রথম কি করতে হবে? সাবজেক্ট করতে হবে নিয়ম অনুযায়ী। আ লেকচার, LECTURE।
আর ই। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরে কি নিয়ম? টেন্স অনুযায়ী বি ভার্ব, তাহলে একটা বি ভার্ব বসবে। এই বাক্যের ভার্ব কি? ডেলিভার্ড। কি রয়েছে? ডেলিভার্ড রয়েছে। তাহলে ডেলিভারটা দেখো ভার্বের পাস্ট রূপ, পাস্ট ফর্ম অফ ডেলিভার। ডেলিভারের পাস্ট রূপ হচ্ছে ডেলিভার্ড। তাহলে পাস্ট ভার্বের পাস্ট রূপে রয়েছে, তাহলে পাস্ট টেন্সে অর্থাৎ ভার্বের পাস্ট রূপ হলে বি ভার্ব কি বসবে? পাস্ট টেন্স। আমরা টেন্স ভেবে করব না, ভার্বের পাস্ট রূপ হলে বি ভার্ব কি বসবে? ওয়াচ অথবা ওয়ার, ওয়াচ অথবা ওয়ার। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ওয়াচ, আর যদি প্লুরাল হয় তাহলে কি বসবে? ওয়ার। তাহলে এখানে একটি লেকচার, তাহলে ওয়াচ। ক্লিয়ার? তাহলে শুধু ডেলিভার্ড রয়েছে এখানে, অর্থাৎ ভার্ব পাস্ট রূপ, তাই বি ভার্ব ওয়াচ অথবা ওয়ার এর মধ্যে যে কোনো একটি আমি ওয়াচ লিখলাম। নেক্সট 3 নম্বর কি নিয়ম আছে? যে ভার্ব থাকবে ফাইনাল ভার্বের past participle form of the final verb, past participle form of the final verb এর পরে বসবে delivered, 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 D E L I V E R E D। নেক্সট আদার আইটেমস। এই বাক্য থেকে আদার আইটেমস কোনটা? না, ঠিক অবজেক্টের পরে আদার আইটেমস থাকে। টু আ কার কাছে বক্তব্য প্রদান করেছিল? টু আ গ্রুপ অফ স্টুডেন্টস। এটা হচ্ছে আদার আইটেমস বা কমপ্লিমেন্ট। এখানে করে দেব টু আ গ্রুপ, GROUP, গ্রুপ অফ স্টুডেন্টস। নেক্সট যেহেতু আমরা প্যাসিভ ভয়েসে করছি তাই কর্তার দ্বারা কাজটি সম্পন্ন হবে, তাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি আসছে? বাই। এবার সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট দি টিচার, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকার দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে, বাই দি টিচার। A lecture was delivered to a group of students by the teacher. ক্লিয়ার? এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে হয়ে গেল প্যাসিভ ভয়েস। Next, the tenor said, why is everybody late today? জিজ্ঞাসা চিহ্ন। দি ট্রেনার সেট, কোটেশনের মধ্যে রয়েছে ইনভার্টেড কমার মধ্যে হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। ক্লিয়ার? জিজ্ঞাসা চিহ্ন এবং শেষে কোটেশন শেষ করলাম, ইনভার্টেড কমা শেষ। এটা কি করতে হবে? ইনডাইরেক্ট স্পিচ, টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তোমরা দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের মাথায় রাখতে হবে কোটেশনের মধ্যে বাক্যটি হোয়াট টাইপ অফ সেন্টেন্স। ক্লিয়ার? ফার্স্ট কোন সেন্টেন্স? হোয়াই, বাক্যটি শুরু আছে হোয়াই দিয়ে, কি দিয়ে? WH ওয়ার্ড। ইজ এভরিবডি লেট টুডে, আর শেষে রয়েছে নোট অফ ইন্টারোগেশন, ইন্টারোগেশন মার্ক রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে বাক্যটি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, তাহলে এটা হচ্ছে কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? ইট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ কিন্তু আমরা করছি। তাহলে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে দেখো, এটা যদি প্রশ্নবোধক বাক্য হয় অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে রিপোর্টিং ভার্বটা কিন্তু চেঞ্জ হবে, সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। ক্লিয়ার? দেখো আমি বলেছিলাম যে ইনভার্টেড কমার আগে দুটি চেঞ্জ হবে, দুটো আইটেম, আর ইনভার্টেড কমার মধ্যে তিনটি, মোট 5টি যদি চেঞ্জ সঠিকভাবে করতে পারো তাহলে ন্যারেশন চেঞ্জ কিন্তু কারেক্ট হবে। ক্লিয়ার? দেখো
ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি প্রশ্নের মধ্যে আগে করে নিচ্ছি। সেট অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসবে, যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স রয়েছে সেট, তাই এখানে বসবে আস্কড অথবা ওয়ান্টেড টু নো। তাহলে আমি আস্কড লিখলাম, এস কে ডি আস্কড, হয়ে গেল। আচ্ছা এবারে লিঙ্কার। লিঙ্কার কি বসবে, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুই ধরনের লিঙ্কার হয়, একটা প্রদত্ত ডাব্লিউ ওয়ার্ড আর একটি হচ্ছে ইফ বা ওয়েদার। যদি বাক্যটি ডাব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ওই গিভেন ডাব্লিউ ওয়ার্ডটি বসবে, আর যদি ডাব্লিউ ওয়ার্ড না থাকে তাহলে ইফ বা ওয়েদার বসবে। দেখো এখানে যেহেতু ডাব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু রয়েছে তাহলে ওই ডাব্লিউ ওয়ার্ডটি আমি লিখে দিলাম হোয়াই, এখানে হোয়াই লিখলাম, ক্লিয়ার। এরপরে এর মধ্যে তিনটি চেঞ্জ হবে, দেখো আগে দেখে নাও প্রোনাউন আছে কিনা, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, তাহলে কোনো প্রোনাউন তেমন কিন্তু নেই, তাহলে প্রোনাউন চেঞ্জ হচ্ছে না। নেক্সট চেঞ্জ অফ টেন্স, ইজটা চেঞ্জ হয়ে কি হবে, কি রয়েছে, ভার্ব রয়েছে, ফাইনাল ভার্ব ইজ, তাহলে এটা পরিবর্তন হয়ে হবে ওয়াজ। কেন ওয়াজ হবে, ইজটা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু রিপোর্টিং ভার্বটা কোন টেন্স রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, ক্লিয়ার। আচ্ছা দেখো তারপরে এই বাক্যের সাবজেক্ট দেখো এভরিবডি রয়েছে। এরপরে চেঞ্জ অফ অ্যাডভার্ব, এই বাক্যে অ্যাডভার্ব রয়েছে, দেখো লেটটা চেঞ্জ হবে না, টুডে থেকে হয়ে যাবে অ্যাডভার্ব চেঞ্জ দ্যাট ডে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি হয়, ফুল স্টপ থাকে, ফুল স্টপ হয়, এটা আমরা দিচ্ছি। এবারে আমার বাক্যটা লিখে দেব, দেখো সো ইজিলি আমরা কিন্তু এই বাক্যটিকে ইন্টার স্পিচে করতে পারছি। ফার্স্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, ট্রেনার, সেটার বদলে কি হলো আস্কড, তারপর কি বসবে লিঙ্কার, দেখো হোয়াই, আর লিঙ্কারের পর কি বসে সাবজেক্ট বসবে। এই বাক্যের সাবজেক্ট কি, ওয়াজ কেউ লিখবে না, এটা ভার্ব, এভরিবডি, হোয়াই ইজ থেকে ওয়াজ হলো এভরিবডি, তাই এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এভরিবডি, তাই আমি লিখলাম এভরিবডি, ক্লিয়ার। তারপর বসবে ভার্ব ওয়াজ, ইজ থেকে পাস্ট টেন্সে হয়ে গেল ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তারপর লেট, টুডে থেকে পরিবর্তন হয়ে হলো দ্যাট ডে, আর শেষে ফুল স্টপ। তাহলে দি ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে, প্রশিক্ষক জিজ্ঞাসা করেছিল কেন প্রত্যেকে ওই দিন ওই দিন দেরি করে এসেছিল, ক্লিয়ার। তোমরা প্রত্যেকে খাতায় তুলে নাও। নেক্সট garbage causes pollution, it may be used as a source of energy। নেক্সট গ্রামার হচ্ছে garbage causes pollution, it may be used as a source of energy। garbage causes pollution, it may be used as a source energy, source of energy, energy। join into a single sentence by using
রিলেটিভ ক্লজ। Garbage causes pollution. It may be used as a source of energy. Join into a single sentence by using relative clause. Clear? অর্থাৎ ফার্স্ট আমাদের জানতে হবে এটাকে কত হবে সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্সটা কি? একটি মাত্র বাক্যে পূর্ণ করা। যেহেতু ক্লজের সাহায্যে করতে হবে রিলেটিভ ক্লজ, তাই আমাদের করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? কমপ্লেক্স সেন্টেন্সে পূর্ণ করতে হবে। কিসের সাহায্যে করতে হবে? বাই ইউজিং রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজটা কি? না, রিলেটিভ ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ক্লিয়ার? তাহলে আমরা চলে যাবো হচ্ছে রিলেটিভ ক্লজ। হোয়াট ইজ রিলেটিভ ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ? না, যে ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলে। ঠিক একটা নাউন বা প্রনাউনের পরে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার বসবে বা এই অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে। নাউন বা প্রনাউনের পরে বসে ওই নাউন বা প্রনাউনের দোষগুণ প্রকাশ করে, তখন সেটা হয়ে যাবে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার বা রিলেটিভ ক্লজের লিঙ্কার বসিয়ে এই বাক্যটিকে জয়েন করতে হবে। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজের বা রিলেটিভ ক্লজের কয়টা নিয়ম রয়েছে। সেই নিয়ম কি? না, ফার্স্ট দেখো, গার্বেজ কজেস পলিউশন। গার্বেজ মানে নোংরা জঞ্জাল, কজেস মানে কারণ ঘটায়, পলিউশন মানে দূষণ। তাহলে নোংরা বা জঞ্জাল দূষণের কারণ ঘটায়। ইট মে বি ইউজড, এটা ব্যবহার করা যেতে পারে অ্যাজ আ সোর্স অফ এনার্জি, শক্তির উৎস হিসেবে। এই নোংরা জঞ্জালকে আমরা কিন্তু আবার শক্তির উৎস হিসেবে কি করতে পারি? ব্যবহার করতে পারি। যেখানে সেখানে না ফেলে আমরা এক জায়গায় ফেলে এটাকে শক্তির উৎস হিসেবে কি করতে পারি? ব্যবহার করতে পারি। ক্লিয়ার? দেখো, প্রথমে ফার্স্ট রুল হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের একটা কমন নেওয়ার ব্যাপার আছে। কমন মানে মিল খুঁজে বের করতে হবে। কি হবে? দেখো, প্রথমে মিল খুঁজে বের করতে ফুল স্টপে প্রথমে দেখতে হবে ফুল স্টপের পরে একটা সেন্টেন্স আছে আর ফুল স্টপের আগে একটা সেন্টেন্স রয়েছে। ফুল স্টপের পরের শব্দ মানে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ফুল স্টপের পরে, আর ফুল স্টপের আগের যে ওয়ার্ড অর্থাৎ প্রথম বাক্যের শেষ, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আর প্রথম বাক্যের শেষ, ফুল স্টপের পরের ওয়ার্ড আর ফুল স্টপের আগের ওয়ার্ডের মধ্যে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি হবে? ব্যক্তির ক্ষেত্রে লিঙ্কার হু বসবে, অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার, আর বস্তুর ক্ষেত্রে দ্যাট বা হুইচ বসবে। ক্লিয়ার? দেখো, পলিউশন, ইট, গার্বেজ কজেস পলিউশন, দূষণ ঘটায়। ইট মে বি, তাহলে ইট মানে কিন্তু পলিউশন নয়, বা পলিউশন মানে কিন্তু ইট নয়। তাহলে ইটটা পলিউশনকে বোঝাচ্ছে না। তাহলে ফুল স্টপের আগে এবং পরে কিন্তু মিল নেই। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু লিঙ্কার বসাতে পারবো না। ক্লিয়ার? দ্বিতীয় রুলস হচ্ছে ফুল স্টপের আগে এবং পরে মিল না থাকলে তারপর দেখতে হবে প্রথম বাক্যের সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। তার প্রথম বাক্যের সাবজেক্ট কি? গার্বেজ, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি? ইট, মিল আছে কিনা। তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্টে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে প্রথম বাক্যের সাবজেক্টের পর লিঙ্কার বসাতে হবে। ব্যক্তির ক্ষেত্রে হু আর বস্তুর ক্ষেত্রে দ্যাট বা হুইচ। ক্লিয়ার? দেখো, গার্বেজ কজেস পলিউশন, ইট, এটি মানে কোনটা? এটিকে ব্যবহার করা যেতে পারে। এটি মানে কোনটা? গার্বেজ। তাহলে ইট আর গার্বেজ কিন্তু একই। তাহলে ইটটা কেটে দেবো, দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা উঠে যাবে, আর ঠিক গার্বেজের পরে লিঙ্কার বসবে। কি লিঙ্কার বসবে? তাহলে এটা ব্যক্তি নয়, তাহলে এটা কি? বস্তু। তাই এখানে আমরা কি বসাবো? দ্যাট বা হুইচ। এখানে বসে দিলাম হুইচ। দেখো, এবার লিখে দাও, হুইচ গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। কোনটা উঠে গেল? এটা কমন চলে গেল, তার মানে ইটটা উঠে গেল। এবার জানতে হবে যে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হচ্ছে কেন বা রিলেটিভ ক্লজ বলা হচ্ছে কেন। লিখে নিচ্ছি, তারপর বোঝাচ্ছি।
গার্বেজ হুইচ causes pollution may be used as a source of এনার্জি। গার্বেজ হুইচ কজেস, গার্বেজ যেটি ঘটায় দূষণ, মে বি ইউজড সেটাকে ব্যবহার করা যেতে পারে আচ্ছা সোর্স অফ এনার্জি। দেখো এখানে দুটি ক্লজ রয়েছে, একটা হচ্ছে হুইচ কজেস পলিউশন, একটা হচ্ছে সাবনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে গার্বেজ মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার? এই সাবনেট ক্লজটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। দেখো হুইচ কজেস, হুইচ মানে কোনটি, হুইচ মানে গার্বেজ, গার্বেজ বোঝাচ্ছে গার্বেজটা কি বাক্যের নাউন, গার্বেজটা কি নাউন, তাহলে নাউনের গুণ প্রকাশ করছে, নাউনকে বোঝাচ্ছে, ঠিক নাউনের পরে বসে নাউনকে কিন্তু বোঝাচ্ছে, গার্বেজকে বোঝাচ্ছে কে হুইচ কজেস পলিউশন। তাহলে নাউনের গুণ প্রকাশ করে বা নাউনকে বোঝায় কোন ক্লজ, আগে বলেছি অ্যাডজেক্টিভ ক্লজ, যে ক্লজ নাউনের গুণ প্রকাশ করে তাহাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। তাই এটাকে কি ক্লজ বলা হয়, রিলেটিভ ক্লজ বলা হয়। যেহেতু রিলেটিভ ক্লজ সবসময় বলেছি যে একটা নাউন বা প্রনাউনের পরে বসবে, দেখো গার্বেজ নাউন, ঠিক তারপরে হুইচ মানে যেটি মানে গার্বেজ নোংরা জঞ্জাল, কজেস পলিউশন। প্রতিখায়িত নাম। নেক্সট write correct phrasal verbs. Write correct phrasal verbs. দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার, ফ্রেজাল ভার্ব, এটা পরীক্ষায় 3 মার্ক আসবে এবং এটা প্রত্যেকের জন্য প্রত্যেক করতে হবে। রাইট কারেক্ট ফ্রেজাল ভার্বস। ক্লিয়ার? দেখো we started our journey in the morning. ক্লিয়ার? আন্ডারলাইন করছি স্টার্টেড, এর অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজালটা কি হবে বসাতে হবে এখানে। নেক্সট I cannot understand what you are saying. আন্ডারলাইন রয়েছে আন্ডারস্ট্যান্ড। He abandoned evil company, abandoned. Clear? List. Make out, set out, give up, গীতা রে। ক্লিয়ার? দেখো ফ্রেজাল ভার্বের লিস্ট রয়েছে মেক আউট, সেট আউট, গিভ আপ, গিট অ্যাওয়ে। আমি বাক্যগুলো পড়ছি। উই স্টার্টেড,
আওয়ার জার্নি ইন দি মর্নিং, আমরা আমাদের সকালে যাত্রা শুরু করেছিলাম। স্টার্টেড এর অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব কি হবে, এখানে বসাতে হবে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আন্ডারলাইন করা আছে আন্ডারস্ট্যান্ড, এর ফেজাল ভার্ব কি হবে, এখানে বসাও। ঠিক আছে, এর আগে দেওয়া হয়নি। আর হি অ্যাবান্ডন্ড, নেক্সট হচ্ছে হি অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি, আন্ডারলাইন করা হয়েছে অ্যাবান্ডন্ড, এর ফেজাল ভার্ব কি হবে, এখানে লেখো। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে ফেজাল ভার্বগুলো দেওয়া আছে এদের বেঙ্গলি মিনিংটা কি হবে। মেক আউট মানে কি, বুঝতে পারা। সেট আউট মানে কি, যাত্রা করা। গিভ আপ মানে কি, ত্যাগ করা। গিভ আই মানে কি, বিতরণ করা। ক্লিয়ার? দেখো এবার সহজে আমরা করে দেবো, কিন্তু কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, প্রশ্নে ভার্বটি যে টেন্সে থাকবে ফেজাল ভার্বটি কি ও ঠিক সেই টেন্সে লিখতে হবে। ক্লিয়ার? প্রশ্নে ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকলে ফেজাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্রশ্নে ভার্বটি পাস্ট ফর্ম থাকলে ফেজাল ভার্বটিকেও পাস্ট ফর্মে লিখতে হবে, প্রশ্নে কন্টিনিউয়াস টেন্স থাকলে ভার্বের ফেজাল ভার্বটিকেও কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। ক্লিয়ার? প্রশ্নে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকলে ফেজাল ভার্বের সঙ্গেও এস বা ইএস যুক্ত করতে হবে। স্টার্টেড, উই স্টার্টেড। দেখো স্টার্টেডে দুটো ফেজাল ভার্ব আছে, একটা হচ্ছে সেট আউট আর হচ্ছে সেট ইন। সেট আউট মানে শুরু করা, সেট ইন মানে শুরু করা। সেট ইন মানে কিন্তু কোনো কিছু কাজ শুরু করা। ঠিক আছে, যেমন বর্ষা, কাজ শুরু করা, যেমন বর্ষা শুরু হয়েছে। ঠিক আছে, কিন্তু যাত্রা শুরু করা হলে তখন কিন্তু সেট ইন হবে না, সেট আউট। স্টার্টেড আওয়ার জার্নি করে দিয়েছে, তাহলে এখানে হবে সেট আউট। তাহলে স্টার্টেডটা কি, ভার্বের পাস্ট রূপ। তাহলে সেটের পাস্ট রূপ কি, সেটের পাস্ট রূপ হচ্ছে সেট। সেট অর্থাৎ সেট এসইটি, সেট আউট। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, এর ফেজাল ভার্ব কি, মেক আউট মানে দেখো বুঝতে পারা। ঠিক আছে, তাহলে আন্ডারস্ট্যান্ডটা কোন ফর্মে রয়েছে, ভার্বের প্রেজেন্ট রূপ, তাহলে এটা হবে প্রেজেন্ট রূপ, কোনো চেঞ্জ হবে না, মেক আউট। মেক আউট। অ্যাবান্ডন মানে কি, ত্যাগ করা। অ্যাবান্ডন মানে ত্যাগ করা। দেখো ত্যাগ করা কোথায় রয়েছে, গিভ আপ মানে ত্যাগ করা, তাহলে এটা বসিয়ে দেবো। কিন্তু অ্যাবান্ডন ভার্বের পাস্ট রূপ রয়েছে, পাস্ট ফর্ম অফ অ্যাবান্ডন, তাহলে এই গিভ আপের কিন্তু পাস্ট ফর্ম বসাতে হবে। ফেজাল ভার্বের পাস্ট ফর্ম হবে গিভ থেকে পাস্ট রূপ কি, গেভ, GAVE, গেভ আপ। ক্লিয়ার? দেখো কত সহজে কিন্তু আমরা ফেজাল ভার্বটা করলাম। স্টার্টেড আওয়ার জার্নি হবে সেট আউট, আন্ডারস্ট্যান্ড হবে মেক আউট, আর হি অ্যাবান্ডন ইভিল কোম্পানি, খারাপ সঙ্গ ত্যাগ করেছিল, অ্যাবান্ডন ত্যাগ করেছিল হবে গেভ আপ। তাহলে প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নেবে এবং পরে আমার এই ভিডিও চালিয়ে কিভাবে আমি সমাধান করলাম প্রত্যেকে দেখে নেবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র আসছি।